বন্ধুরা নমস্কার। বিজেপি কি দুর্বল হচ্ছে? বিজেপির ভবিষ্যৎ কি? বিজেপি কি যত দিন যাচ্ছে তত ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে? বিজেপিকে ধীরে ধীরে ক্ষমতা হারাচ্ছে? কংগ্রেস যত বাড়ছে বিজেপি কি তত ক্ষয় পাচ্ছে? ইন্ডিয়া জোট যত শক্তিশালী হচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ কি তত দুর্বল হয়ে যাচ্ছে? কংগ্রেসের অতি সক্রিয়তা বা স্বাভাবিকভাবেই অস্বাভাবিক সক্রিয়তা বিজেপিকে কি কুরে কুরে খাচ্ছে? বিজেপি কি তার যে আভ্যন্তরীণ যে সাংগঠনিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের ওপর নির্ভর করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে? না বিজেপি আগামী দিনে বড় ধরনের সংকটের মুখোমুখি হতে যাচ্ছে? এই সমস্ত প্রশ্ন বিভিন্ন দিকে শুধু অন্য সাধারণ মানুষের মনের মধ্যে না, বিজেপির কর্মীদের মনের মধ্যে ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। আর ঘুরপাক খাচ্ছে বলে অনেকে ব্যক্তিগতভাবে যখন আলোচনা হয় এই প্রশ্নগুলোই কিন্তু করেন। অনেকে উত্তর দেওয়ার পরিবর্তে আমার মনে হয়েছে যে একটি ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে যাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা হয় না তারাও ওই আলোচনার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। বন্ধুরা, বিজেপি এমন একটি দল যে দল ক্ষমতায় আসার আগে তার এক ধরনের তার পরিচিতি ছিল, এক ধরনের রূপ ছিল। ক্ষমতায় আসার পরে তার যে পরিচিতি তাতে অনেক পরিবর্তন হয়ে গেছে। কীরকম? গত 10 বছরে বিজেপির কর্মীদের দিকে যদি তাকান এবং তাদের সঙ্গে যদি আলাপ আলোচনা করেন তাহলে দেখবেন অধিকাংশের বক্তব্য ক্ষমতায় আসার পরে দল আমাদের পাত্তা দেয় না, আমাদের খোঁজ খবর রাখে না, আমাদের আর গুরুত্ব নেই। যারা দলকে ক্ষমতায় এনেছিল, যারা দলের জন্য কাজ করেছিল, যারা দলের সবচেয়ে বেশি নিষ্ঠাবান আদর্শবান, তাদের কোনো গুরুত্ব আর থাকছে না ক্ষমতায় এলে পরে। ক্ষমতায় আসার আগে পর্যন্ত তাদের ব্যাপক গুরুত্ব থাকে, ক্ষমতায় এলে পরে তাদের পরিবর্তে অন্যদের গুরুত্ব বেড়ে যায়। তাদেরকে আদর্শের কথা বলা হয়, তাদেরকে সংগঠনের জন্য নিবেদিত প্রাণ থাকার কথা বলা হয়, কিন্তু আরেক দিকে যারা সংগঠনের নিয়ম নীতি বারবার ব্রেক করে, যারা আদর্শের ধার ধারে না, যারা আদর্শের নামে বাকি সব কিছু করে, তাদের দেখবেন তাদেরই জয় জয়কার থাকে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই ডাবল স্ট্যান্ডার্ডের কারণে একটা বিরাট অংশের কর্মীর মধ্যে, কর্মী নেতা বা বিভিন্ন অংশের যারা বিজেপির যারা সংশ্লিষ্ট মানুষ, সারা দেশে এটা কোনো একটি রাজ্যের চিত্র না, সারা দেশে যেখানে যেখানে পার্টি ক্ষমতায় এসেছে সেখানেই এই ছবিটা ধরা পড়েছে। ফলে একটা বিরাট অংশের বিজেপি কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে কিন্তু একটা বিরাট ক্ষোভ, এবং এই ক্ষোভটা তারা প্রকাশ করতে পারেনি এতগুলি বছর ধরে, যেহেতু বিজেপি শক্তিশালী ছিল, যেহেতু কেন্দ্রেও একচ্ছত্র আধিপত্য ছিল, আবার রাজ্যগুলোতে যেখানে যেখানে ক্ষমতা এসেছে সেখানে ভালো পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছিল। যখন একটু দুর্বলতা ধরা পড়েছে তখনই দেখবেন এবারে একের পর এক রাজ্য থেকে খবর আসছে যে বিজেপির মধ্যে অন্তর্কোন্দলের কারণে প্রার্থীরা পরাজিত হয়েছে। যতটা না হারিয়েছে কংগ্রেস প্রার্থী বা যতটা না হারিয়েছে ইন্ডিয়া জোটের প্রার্থী, তার চেয়ে বেশি পরিমাণে হারিয়েছে বিজেপির নিজের লোকরা। এবং এটা আপনারা দেখবেন বারাণসী থেকে যে খবর আসছে, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং দাঁড়িয়েছিলেন, সেই প্রধানমন্ত্রীর এলাকাতেও এরকম অভিযোগ বিজেপির কর্মীদের কাছ থেকে উঠে এসেছে, এবং বিভিন্ন পর্যালোচনা বৈঠকে নাকি নাম সহকারে এরকম বেশ কিছু এমএলএর, বিধায়কের এবং অন্য নেতাদের নাম নাকি উঠে এসেছে, যাদের কারণে প্রধানমন্ত্রীর এলাকাতে প্রধানমন্ত্রীর ভোট গত দুটো নির্বাচনের তুলনায় অনেক কমে গেছে, যাদের কারণে অযোধ্যা সম্বলিত যে ফৈজাবাদ কেন্দ্র, সেইখানে বিজেপির প্রার্থী পরাজিত হয়েছে। এরকম আরও এই যে 63টি কেন্দ্রে বিজেপির প্রার্থীরা পরাজিত হয়েছে, 63টি সিট যে বিজেপি হারিয়েছে, এই হারানোর পেছনে বলা হচ্ছে যে অধিকাংশ কেন্দ্রেই বিজেপির লোকরা মুখে বলেছে একরকম আর কাজে করেছে আরেক রকম, তারা অন্তর্ঘাত করেছে। এই অন্তর্ঘাতের অভিযোগ অনেক ক্ষেত্রে আপনার প্রাক্তন এমপি, যারা ধরেন টিকিট পায়নি, যারা এমপি হতে চেয়েছিল তাদের বিরুদ্ধে, অনেক ক্ষেত্রে এমএলএ, কেউ প্রাক্তন এমএলএ, কেউ বর্তমান এমএলএ, তাদের বিরুদ্ধে অভিযোগ। এমএলএর বিরুদ্ধে অভিযোগ কেন? এমএলএ এমপি টিকিট পেতে চেয়েছিল, না পাওয়ার কারণে বিক্ষুব্ধ হয়ে গেছে এবং বিক্ষুব্ধ হয়ে দলের বিরুদ্ধে কাজ করেছে। অনেক ক্ষেত্রে দলের পদাধিকারী, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি
বাইরে দেখিয়েছে প্রচণ্ড পরিশ্রম করছেন, প্রচণ্ড দলের প্রার্থীকে জেতানোর জন্য কাজ করছেন, বাইরে হম্বিতম্বি দেখিয়েছেন, ভেতরে ভেতরে নাকি দলের ক্ষতি করেছেন। এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু সর্বত্র দেখা গেছে। পশ্চিমবঙ্গে আপনার দলের যারা পরাজিত প্রার্থী তাদের অনেকের মুখ থেকে আপনারা বক্তব্য টিভি চ্যানেলের পর্দাতে আপনারা দেখেছেন, শুনেছেন। সেখানে তারা বলেছেন যে তারা যে আপনার অন্তর্ঘাতের শিকার হয়েছেন সেগুলি আর তারা কেউ গোপন রাখেননি। এই রকমটা আরও অনেক রাজ্যে হয়েছে, বিহারে হয়েছে, আপনার রাজস্থানে হয়েছে। রাজস্থানে তো আপনাদের রাজস্থানের সংবাদও আপনাদের সামনে পরিষ্কার, মহারাষ্ট্রের সংবাদও আপনাদের সামনে পরিষ্কার, কর্ণাটকের সামনে সংবাদও পরিষ্কার। এরকম বিভিন্ন রাজ্য থেকে পরিষ্কার সংবাদ আপনাদের সামনে চলে এসেছে। তো এইগুলি হয়েছে এই কারণে যে দলের ভেতরে একটা বড় অংশ এবং দলের মধ্যে যে নতুন এবং পুরাতন, দলের মধ্যে দল বিজয়ী হওয়ার পরে প্রচুর মানুষকে নিয়েছে, নেয়ার পরে অন্যান্য দল থেকে তো লোককে নিয়েছে, অন্য দল ভাঙানোর আনন্দে তো মশগুল থেকেছে। কিন্তু এই যে নতুনদের সঙ্গে পুরনোদের যে মেলবন্ধন করা, তাদেরকে যে একসাথে কাজ করার অনুপ্রেরণা যোগানো এবং তাদেরকে যে সঠিক রাস্তায় পরিচালিত করা, সেই দিকটা আর সম্ভব হয়নি। কারণ বিজেপি এই একটা পয়েন্টে আনন্দিত থেকেছে যে ভারত কংগ্রেস মুক্ত হতে যাচ্ছে। কংগ্রেস যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে সেহেতু আর চিন্তার কোনো কারণ নাই। এবার দলের সংগঠন থাকুক আর না থাকুক, দলের ভেতরে কেউ বিক্ষুব্ধ হোক বা না হোক, দলের মধ্যে নতুন এবং পুরাণের মধ্যে মিলন ঘটুক আর না ঘটুক, কিচ্ছু আসে যায় না। শুধু দিল্লিতে ক্ষমতায় থাকবে এবং দিল্লির ক্ষমতার জোরে রাজ্যগুলোতেও ক্ষমতায় থাকবে, ক্ষমতায় না এলেও সরকার ভাঙিয়ে ক্ষমতায় চলে আসবে। আর দিল্লিতে যেহেতু সবাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসেবে নিজেদেরকে ধরে নিয়েছেন, সেহেতু তাদের জনপ্রিয়তার দাপটে তাদের যারা বিরোধী শক্তি তারা সামনে দাঁড়াতেই পারবে না। আর এই ক্ষেত্রে তো ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, এগুলি তো আছেই, এ সমস্ত কিছু আছে। আর বসংবদ যে মিডিয়া আছে, যারা আপনার দিন রাত 24 ঘন্টা শুধু জয় জয়কার, কোনো নেগেটিভ, কোথাও যে আপনার সাম্রাজ্য যে ধসে যাচ্ছে, কোথাও যে দুর্বলতা দেখা দিচ্ছে, সেগুলির কথা কিন্তু কোনো মিডিয়া বলেনি। এরা যে শত্রুর চেয়েও বড় শত্রু, এরা যে কোনোদিন বন্ধু হতে পারে না। ক্ষমতার আনন্দে একদম মশগুল হয়ে থাকা সর্বভারতীয় নেতারা এবং বিভিন্ন রাজ্যের নেতাদের মাথার মধ্যে আর এটা ঢোকেনি। সমালোচনা না হলে যে কোনো সংগঠন যে দীর্ঘস্থায়ী হতে পারে না, কোনো সংগঠন তার ভুল ত্রুটিগুলোকে ধরতে পারে না এবং সেগুলোকে সে সংশোধন করতে পারে না, এবং ভুল ধরিয়ে দেওয়ার কাজটা তাকে তার মিডিয়ায় করতে হবে, তার সমালোচকদের করতে হবে এবং তার বিরোধী দলগুলোকে করতে হবে। সুতরাং তাদেরকে যে স্পেস দিতে হবে, এই বিজ্ঞানটা তাদের মাথায় ঢোকেনি। তারা এই বিজ্ঞান যাদের মাথায় ছিল তারা ভুলে গেছে। তারা মনে করেছে ওই যে কৃত্রিম যে জিনিস, নকল যে জিনিসগুলো, সেইগুলোর প্রভাবেই তারা দীর্ঘদিন ক্ষমতা থেকে যাবে এবং এইভাবে চলতে চলতে অনন্তকাল ধরে তারা ক্ষমতা ভোগ করবে। কিন্তু বাস্তবের যে চিত্রটা, যেটা সবার সামনে ধরা পড়ে গেছে, সেই চিত্রটা এখন আরও বেশি ভয়ঙ্কর হচ্ছে এই কারণে যে এখন এক তো হলো দলের মধ্যে অন্তর্কোন্দল বৃদ্ধি পাচ্ছে, এটা সব রাজ্য থেকে খবর আসছে, এগুলি কোনো বানিয়ে বলা কোনো কথা না। দ্বিতীয়ত হলো দলের মধ্যে নতুন আর পুরানোর দ্বন্দ্বটা আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখনও শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে সংঘের নির্দেশে পুরনো লোক যারা, তাদেরকে ডেকে ডেকে মানে আনার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে ঘরে গিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে। কিন্তু ধরেন আমরা ধরে নিলাম যে পুরনোরা 100%ই আবার ফিরে এলো, কিন্তু ফিরে এলে লাভ কি? কারণ পুরনোদের তো এতদিনে ভোতা করে দেওয়া হয়েছে, তো ভোতা অস্ত্র দিয়ে তো আঘাত করার কোনো অর্থ হয় না। তো সুতরাং পুরনোরা যারা ভোতা হয়ে গেছে তারা এসে সংখ্যা বাড়াতে পারবে, কিন্তু তারা কোনো গুণগত উপকার করতে পারবে না। এই কারণে এই ক্ষেত্রে খুব একটা লাভ হবে না, ম্যাক্সিমামই লাভ হবে না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একটা। আর হলো আপনার নতুন যারা রয়েছে, যারা বিভিন্ন দল থেকে এসেছে, তারা তো এখানে ডেপুটেশনে এসেছিল। তারা এসেছিল যে তখন বিজেপির জয় জয়কার ছিল, বিজেপির মানে বিজেপিতে না থাকলে সমস্যা হতে পারে, ইডি, সিবিআই, পুলিশ ইত্যাদির হ্যারাসমেন্ট হতে পারে, এই কারণে তারা এখানে এসেছিল। তারা তো তাদের ডেপুটেশন পর্ব শেষ হয়ে গেলে তারা যে দল থেকে যারা এসেছিল সেই দলের আবার যখন সুসময় তারা দেখতে শুরু করেছে, তো তারা তো আবার সেই দিকে যোগাযোগ রাখতে শুরু করেছে। তারা তো এখানে কমফোর্টেবল না, তারা তো এখানে দীর্ঘমেয়াদী না, এবং তারা এখানে সারা জীবন থাকতেও আসেনি। তারা এসেছিল এখানে টেম্পোরারি মেজার হিসেবে, এটা ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহার করতে তারা এসেছিল।
ট্রানজিট ক্যাম্পে যেমন কোনো সেনা দীর্ঘদিন থাকে না, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে রাত্রিবাসের জন্য স্বল্পকালীন মেয়াদের জন্য সে ট্রানজিট ক্যাম্পে থাকে। তো ট্রানজিট পরের দিন সকালবেলা হলে বেড়ায় সে ট্রানজিট ক্যাম্প ছেড়ে দিয়ে আবার তার আসল জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো এইখানেও যারা বিজেপিতে যারা এসেছে তাদের অধিকাংশ ট্রানজিট ক্যাম্পে এসেছে এবং তারা তাদের সময় হলে পরে তারা এখান থেকে আবার দেখবেন কংগ্রেস থেকে আসা লোকরা কংগ্রেসে ফিরে যাবেন। একদম গ্যারান্টি দিয়ে বলছি আমি, আপনি এটা নিশ্চিন্তভাবে লিখে রাখতে পারেন, আপনার এটাই হবে। কারণ তারা কমফোর্টেবল, কংগ্রেসই কমফোর্টেবল। তারপরে যারা সমাজবাদী পার্টি থেকে এসেছিল তারা সমাজবাদী পার্টিতে ফিরে যাবে, যারা শিবসেনা থেকে এসেছিল তারা শিবসেনাতে ফিরে যাবে, যারা এনসিপি থেকে এসেছিল তারা এনসিপিতে ফিরে যাবে। এরকম বিভিন্ন দল থেকে যারা এসেছিল তারা তাদের আগের জায়গাতে, তাদের অরিজিনাল প্লেসে তারা ফিরে যাবে। কেন বলছি কথাটা? এই কথা কোনো বানিয়ে বলা কথা না, এই তথ্য আসছে বিভিন্ন জায়গা থেকে যে তাদের অধিকাংশ অনেকে তারা তাদের পুরনো জায়গার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। আর এটা বুঝতে পেরেই কংগ্রেস এখন অতীব সক্রিয় হয়ে গেছে। সারা দেশে এখন কংগ্রেস নেতা, বিশেষ করে রাহুল গান্ধী, প্রচণ্ড এনার্জি নিয়ে, কনফিডেন্স নিয়ে দৌড়ঝাঁপ করতে শুরু করেছেন। কখনো গুজরাটে যাচ্ছেন, কখনো উত্তরপ্রদেশে যাচ্ছেন, কখনো মণিপুরে যাচ্ছেন, আসামে যাচ্ছেন, বিভিন্ন রাজ্যে যাচ্ছেন এবং তার উপস্থিতির তিনি জানান দিচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যাগুলো তুলে ধরছেন এবং বিজেপির ত্রুটি বিচ্যুতিগুলোকে সবার সামনে আপনার প্রকাশিত করছেন। এর ফলে কি হচ্ছে, কংগ্রেস কর্মী যারা অন্যান্য কংগ্রেস থেকে অন্য দলে গেছিল বা বিজেপিতে গেছিল তাদের মনের মধ্যে একটা হলচল শুরু হয়ে গেছে। এই হলচল শুরু করে দেওয়াটাই মূল উদ্দেশ্য, কিন্তু যাতে তারা টেনশনে পড়ে যান যে বিজেপিতে থেকে না আবার আমার ভবিষ্যৎ লোকসান হয়। কংগ্রেস তো জেগে উঠেছে, কংগ্রেস মুক্ত ভারত করা তো অসম্ভব, সুতরাং কংগ্রেস যেহেতু আবার পুনর্জীবিত হয়ে গেছে সেহেতু আবার কংগ্রেসেই ফিরে যাওয়া সঠিক। এই যে সাইকোলজিক্যাল একটা গেম রাহুল গান্ধী শুরু করেছেন, কংগ্রেস শুরু করেছে, এই গেম বিজেপির ক্ষতি করার জন্য কিন্তু, এবং বিজেপিকে একটা বড় ধরনের সংকটের মধ্যে ফেলে দিয়েছে। বিজেপির নেতারা এই অবস্থার জন্য যেহেতু আগে থেকে প্রস্তুত ছিলেন না, আগে থেকে তাদের অঙ্ক করা ছিল না, আগে থেকে তার জন্য তাদের প্রস্তুতি নেওয়া ছিল না, সেহেতু তারা এই অবস্থাতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। তারা বসছেন, বারবার মিটিংয়ে বসছেন, কিন্তু কোনো সলিউশন মেথড তারা বের করতে পারছেন না। তাদের কাছে এই চ্যালেঞ্জ মোকাবেলার মূলত গ্রাউন্ডে এই চ্যালেঞ্জ মোকাবেলার কোনো মেথড তাদের কাছে নেই। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা একেবারেই ভালোভাবে বলতে পারি, কারণ তাদের মাথা সম্বন্ধে খুব ভালো করেই জানি বলে এটা বলতে পারি আপনাদের। যার কারণে যত দিন যাবে তত দেখবেন কংগ্রেস পুনর্জীবিত হবে, কংগ্রেস উজ্জীবিত হবে, কংগ্রেসের শক্তি বাড়বে। এবং আপনারা দেখেওছেন ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে আপনার অন্য দল থেকে কংগ্রেসে আবার নেতারা ফিরতে শুরু করেছেন। আপনারা তো তেলেঙ্গানাতে তো দেখেইছেন, এমএলসিরা একের পর এক কংগ্রেসে ফিরছেন। এরকম অনেক রাজ্যে কংগ্রেসে ফেরা শুরু হয়েছে। এইটা দিন দিন যত বাড়বে তত বিজেপির কর্মীদের কনফিডেন্স কমবে আর কংগ্রেস কর্মীদের কনফিডেন্স বাড়বে। এই মুহূর্তেই সর্বত্র দেখেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, বিজেপির পক্ষে কথা বলার লোক কয়টা আছে, বিজেপির একটা পোস্ট দিলে তাতে লাইক শেয়ার কয়টা হয়, তাতে ভিউ কতটুকু হয়, বিজেপির কতজন আপনার লোক অনলাইনে এসে বিজেপির হয়ে তীব্রভাবে, আগে যেরকম কট্টরবাদী কথাবার্তা বলতো এরকমভাবে কট্টরবাদী কথাবার্তা বলে, এরকম কয়জন আছে দেখেন। আপনারা স্টাডি করেন, কারণ রাজনীতিতে যা ঘটছে তাকে যদি ঠিকভাবে স্টাডি না করতে পারেন, ক্রুদ্ধ হয়ে কোনো লাভ হবে না, আপনার ক্রুদ্ধ হওয়াতে আপনার লোকসান, অন্য কারোর লাভ হতে পারে, আপনার লোকসান। কিন্তু আপনাকে জানতে হবে যে রিয়েলিটিতে কি। অন্যদিকে দেখেন, আপনার বিজেপির বিরুদ্ধে কেউ যদি একটা পোস্ট দেয় তাহলে তাতে একই রকম লাইক শেয়ার আসছে, কমেন্ট আসছে, ইত্যাদি আসছে। এগুলি দেখে আপনাকে বুঝতে হবে। তো এই চ্যালেঞ্জ বিজেপির জন্য দিন দিন বড় হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। বিজেপি এই চ্যালেঞ্জ থেকে আদতে বেরোতে পারবে কিনা সেটাই বিজেপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনাদের এক্ষেত্রে কোনো ভিন্ন মত থাকলে সেটাও স্বাধীনভাবে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ।